হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে। আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তার পদত্যাগ। কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মেই মেরুদণ্ড ভেঙেছে ব্যাংক খাতের, ধসিয়ে দিয়েছে অর্থনীতি, অভিযোগ সিপিডির। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় পলক সহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে, বিচার হবে, জানালেন উপদেষ্টা। বিনিয়োগ হারানো স্টার্টআপগুলো পুনরায় চালুর চেষ্টা। গণজাগরণ নস্যাৎ করতে সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে, দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বান। 8 দিন পর প্রাণ ফিরেছে সুপ্রিম কোর্টে। বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। আস্থা ফেরাতে সততার সঙ্গে কাজ করার প্রত্যয়। এবং কর্মবিরতি প্রত্যাহার করে কর্মস্থলে পুলিশ সদস্যরা। স্বাগত জানালো সাধারণ মানুষ, যোগ দিলেন ট্রাফিক ব্যবস্থাপনায়। ব্যবসা প্রতিষ্ঠান সহ সবখানে শৃঙ্খলা ফেরানোর প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো তাঁর অধীনে থাকা 25টি মন্ত্রণালয়ের এবং বিভাগের সচিবদের নিয়ে বৈঠক করেছেন। এছাড়া আলাদাভাবে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সঙ্গে। এরপর 11:30 থেকে শুরু হয় 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে আসেন, তবে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাতিলা, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘড়ি ধরে বললে 1:20-এর দিকে সচিবদের যে গাড়িগুলো বহনকারী, সেই গাড়িগুলোকে আমরা গেটে দেখতে পেয়েছি এবং তারা এক এক করে বেরিয়ে গেছেন। এর আগে বলে রাখি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে যমুনায় ব্যস্ত সময় পার করেছেন। তিনি সকালে দেখা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এবং সেই বৈঠকটি ছিল 10:30 থেকে 11:15 পর্যন্ত। এই বৈঠকের পরে তিনি কথা বলেছেন তার অধীনে যে মন্ত্রণালয়গুলো বা মন্ত্রণালয় এবং বিভাগগুলো রয়েছে তাদের সচিবদের সঙ্গে। এই সচিবের সংখ্যা কিন্তু একজন ছিল না, কোনো কোনো ক্ষেত্রে 4-5 জন ছিল মন্ত্রণালয়ের ভিত্তিতে। এই সচিবদের যে 25টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, সেই বৈঠকে আসলে কী ধরনের নির্দেশনা এসেছে তা এখনো পর্যন্ত উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে এই যে গত 3 দিন গেল, এই 3 দিনের মধ্যে প্রথম তিনি তার অধীনে মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে বৈঠক করলেন। অর্থাৎ দেশের যে সার্বিক পরিস্থিতি, দেশের যে সার্বিক প্রশাসনিক কার্যক্রম, সেই প্রশাসনিক কার্যক্রমের দিক নির্দেশনায় আসার কথা প্রধান উপদেষ্টার কাছ থেকে। এবং সচিবরা যেহেতু এই যে উপদেশ এবং যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো পালন করবেন, সেহেতু তারাই প্রথমে দেখা করেছেন তার সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে একদল শিক্ষার্থী এসেছে এবং তারা চাচ্ছেন যে ভবিষ্যৎ সরকারের যে রূপরেখা সেটা নিয়ে তারা আলোচনা করতে চাচ্ছেন এবং তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া রয়েছে, সেই বিষয়ে তারা কথা বলার চেষ্টা করছেন। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ও কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি, যদিও সেই বৈঠকটি এখনো শুরু হয়েছে কিনা সে সম্পর্কে জানা যায়নি। আরেকটি বিষয় সেটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একটি বৈঠকের কথা শোনা গেছে এবং সেই
বৈঠকটি গুলশানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই পর্যন্ত আজকে সারাদিনে প্রধান উপদেষ্টার যে কার্যক্রম ছিল, যে কর্মসূচিগুলো ছিল, সেগুলো আপনাদেরকে জানাতে পারলাম। রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। এদিকে ব্যক্তিগত স্বার্থে দলকে নষ্ট না করে বরং পুনর্গঠনে মনোযোগী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিশৃঙ্খলা বা পাল্টা বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না। এছাড়া আগামী 7 দিনের মধ্যে থানায় জমা দিতে হবে অবৈধ অস্ত্র, নইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন আনসার সদস্যদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেন শাখাওয়াত হোসেন। পরামর্শ দেন, কারো ব্যক্তিগত স্বার্থে দল নষ্ট নয়, বরং দল পুনর্গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোযোগী হতে হবে। কারো প্ররোচনায় বিশৃঙ্খলা কিংবা পাল্টা বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না বলেও জানান তিনি। রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। এদিকে দুপুরে সচিবালয়ে হিন্দু মহাজোটের নেতারা সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি ক্যাবিনেট বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এদিকে আগামী দুর্গাপূজায় অন্তত 3 দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান শাখাওয়াত হোসেন। আমি মনে করি যে দুর্গাপূজায় 2 দিন বা 3 দিন ছুটি দিতে অসুবিধা কি? এই ছুটি তো খালি ওনাদের জন্য না। যেহেতু আমি তো ডিসিশন মেকার না, আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে, এগুলোর যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক সহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদেরই বিচার করার ঘোষণা দিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বললেন, ইন্টারনেট বন্ধ সংক্রান্ত প্রতিবেদন আজই জমা দেবে তদন্ত কমিটি। এ সময় বিনিয়োগ হারানো 10 মিনিট স্কুল সহ ছাত্র আন্দোলনে সংহতি জানানো স্টার্টআপগুলোতে পুনরায় বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ছাত্র আন্দোলনের সময় গত মাসে হঠাৎ করেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন সরকার। 5 দিন পর ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে 11 দিন। আন্দোলনের তীব্রতার মুখে এরপর আরও 2 দফায় সীমিত হয় ইন্টারনেট পরিষেবা। অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই ইন্টারনেট শাটডাউনের কারণ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। সোমবার আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষেও জানালেন, এর সঙ্গে জড়িত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বাকিদেরও বিচারের আওতায় আনা হবে। 24 ঘন্টা সময় দিয়েছি। এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে, এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। এদিকে ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারায় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। উপদেষ্টা জানালেন, বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে। স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে, এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। এ সময় সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আইসিটি বিভাগের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতি মানার ঘোষণাও তার। এই সকল দুর্নীতি এবং লুটপাট এটা অবশ্যই তদন্ত করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তা। তাদের মধ্যে আছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম। এছাড়া পদত্যাগ করেছেন পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের ও বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। সোমবার কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। এর আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আলোচিত মহিউদ্দিন রনি। এ সময় তিনি ব্যাংক সহ দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনাকারী ডেপুটি গভর্নর, পলিসি অ্যাডভাইজার এবং বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে বেলা 1টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, গত 4 আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আলতাফ, মূলত গতকাল রাতে রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করা আলোচনায় আসা মহিউদ্দিন রনি, যিনি গতকাল রাতে একটি ফেসবুক পোস্ট করেন, তিনি বলেন, সেখানে তিনি অভিযোগ দেন যে হাসিনা সরকারের পতন হলেও এখন পর্যন্ত তার দোসররা বা তার যারা দায়িত্বে ছিলেন তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, দেশের অর্থ নিয়ে ষড়যন্ত্র করছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক নিয়ে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্য করার একটা পরিকল্পনা তারা করছে। এরকম একটি অভিযোগ তিনি ফেসবুকে দেন গতকাল রাতে এবং তিনি ঘোষণা দেন, যদি বিশেষ করে এই মুহূর্তে যেসব ডেপুটি গভর্নর এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে আছেন তাদের পদত্যাগের দাবি করেন তারা, এবং তারা আলটিমেটাম দেয় যে সকাল 10টার সময় তারা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে আলটিমেটাম দেন দুপুর 1টার মধ্যে যদি তারা পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। এবং তিনি বলছিলেন যে বর্তমানে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আন্দোলনটি, সেই আন্দোলনে এবং তাদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষেই তিনি আসলে এই কাজটি করছেন। এবং তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন, বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলেন এবং তিনি আলটিমেটাম দেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে আলটিমেটাম দেওয়ার পরে আমরা খবর পেয়েছি যে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, খুরশিদ আলম, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাদের পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে পলিসি অ্যাডভাইজার যিনি ছিলেন আবু ফারাহ নাসের, তিনিও বাংলাদেশ ব্যাংক বরাবর তার পদত্যাগপত্রটি জমা দেন। এবং তিনি আমাদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন আলটিমেটাম দেওয়ার পর এবং পদত্যাগের পরবর্তীতে তিনি আসলে ব্রিফ করেছেন। তিনি বলেছিলেন যে তিনি বেশ কিছু অভিযোগ দিয়েছেন, বলেছেন গত 4 আগস্ট বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে এবং ইডিএফ ফান্ডের $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ দেন। হাতিয়ে নিয়েছে মূলত বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে এই অভিযোগ তিনি মূলত করেন। এবং একই সঙ্গে তিনি আরও বলছিলেন যে সরকার পতন হলেও তার দোসররা এখন পর্যন্ত বাংলাদেশে একটি অরাজকতা পরিস্থিতির সৃষ্টির একটি পায়তারা করছে, সেজন্য তার এই পদক্ষেপ। তো আমরা সর্বশেষ জেনেছি তারা সর্বশেষ মহিউদ্দিন রনি পদত্যাগ করার ফলে তিনি আসলে বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তিনি চলে গেছেন। এই ছিল আমার কাছে থাকা বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ খবর। সহকর্মী আলতাফ হোসাইন যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। একদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মের কারণেই ব্যাংক খাতের মেরুদণ্ড ভেঙে গেছে। ব্যাংক থেকে লোপাট ও দেশ থেকে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা। অবস্থার উত্তরণে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, বাণিজ্যিক ব্যাংকগুলো শক্তিশালী করা ও কমিশন গঠনের দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনার শীর্ষক সেমিনারে এসব বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 2007 থেকে 7 বছরে সর্বনিম্ন $47 বিলিয়ন পাচার হয়েছে দেশ থেকে। বর্তমানে যা হয়েছে দ্বিগুণের বেশি। 2009 থেকে 2024 15 বছরে 22,000 কোটি টাকার খেলাপি দাঁড়িয়েছে 1,82,000 কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠানের এমন তথ্যই তুলে ধরল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনার শীর্ষক সেমিনারে সিপিডি অবস্থার উত্তরণের বিভিন্ন বিষয় তুলে ধরে। বলা হয়, বাংলাদেশ ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ না করে স্বার্থান্বেষীদের সুবিধা দিয়ে ব্যাংক ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একাধিকবার ঋণ পূর্ণ তফসিল বন্ধ ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন জরুরি বলেও মত গবেষকদের। 2009 সালে যেটা কিনা 22,481 কোটি টাকা ছিল, এখন মার্চ 2024 এসে 1,82,295 কোটি টাকা দাঁড়িয়েছে। এই যে অনিয়ম,
নিয়মের ব্যত্যয় এটারই বহিঃপ্রকাশ। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ভিত্তিক পুঁজিবাজার গড়ে উঠতে পারে না বলেও সেমিনারে জানানো হয় সিবিডির পক্ষ থেকে। দাবি জানানো হয় ব্যাংকের মতো পুঁজিবাজার ও বিমা খাতেও সংস্কারেরও। পুঁজিবাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত এটার বিস্তৃতি আমরা দেখেছি। ঠিক একইভাবে বিমা খাতেও স্বজনপ্রীতি এবং তার কারণে যে এই খাতের যে বিমা সংক্রান্ত যে সমস্ত ফ্রডুলেন্স। সুশাসনের লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে অনিয়মে জড়িতদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে জোর দেওয়া হয় সেমিনারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এই আহ্বান জানান তিনি। এর আগে কোকোর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। পরে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত সরকার সব বিপদ কাটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সব উদ্যোগ নেবে। গণজাগরণকে নস্যাৎ করতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি অনুরোধ করবো ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে গণজাগরণ সৃষ্টি তাকে সুসংগত করার জন্য কাজ করুন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বললেন, আগের বছরগুলোতে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে সেটির প্রতি সম্মান রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের 25তম প্রধান বিচারপতি। দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেয়ার পরদিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি। এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন স্বাধীন বাংলাদেশের প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। এর অনেক আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। এজলাসে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। শুরুতেই অ্যাটর্নি জেনারেল বলেন, গত 15 বছর যারা গুম খুনের শিকার হয়েছে তারা প্রধান বিচারপতির কাছে ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে। বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত বলেও আশাবাদ ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি গড়ে তুলবেন। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতিও সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগের দাবি করেন প্রধান বিচারপতির কাছে। বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল, সেগুলো যেন তারা যেন আমলে নেন সেটা আমরা দাবি জানিয়েছি। হাজার হাজার মানুষ নিগৃহীত হয়েছে, শত শত মানুষ রক্ত ঝরেছে। তৎকালীন সময়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে অ্যাবলিশ করা না হতো, দেশ হতো আজকে এই পর্যায়ে আসতো না। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে সততার সাথে দায়িত্ব পালন করবেন তিনি। বলেন, বিগত দিনে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল। এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে পরে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তখন প্রত্যেকে সমান সুযোগ পাবে এবং সমাজ সচেতন আইনজীবী হিসাবে আমাদের দাবি থাকবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকব। আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করেছে দুর্বৃত্তরা।
এমনটাই বলেছেন ধর্মোপদেষ্টা ডক্টর বলেন, সনাতন ধর্মের যারা হামলার শিকার হয়েছেন তাদের তালিকা করে আর্থিক সহায়তা দেবে বর্তমান সরকার। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করতে কাজ করবে বর্তমান সরকার। সকালে সচিবালয়ে একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা হটলাইন আজকে আমরা ঘোষণা দেব। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি, প্রত্যেককে এই ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে। আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, ফলে সাক্ষরতার হার অনেক বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা, যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার কোনো সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয় আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে, গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। রাজধানীর বাইরের থানাগুলোতেও কাজে ফিরেছেন সদস্যরা। কাজের শুরুতে রোল কলের সময় সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আশ্বস্ত করেন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে বাহিনী। বিভিন্ন জেলায় কাজে যোগ দিয়েছেন ট্রাফিকের সদস্যরাও। আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, এমনকি ট্রাফিক পুলিশ বক্স। আতঙ্কে পুলিশ শূন্য হয়ে পড়ে বেশিরভাগ থানা। এতে আইন শৃঙ্খলার পাশাপাশি ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। কয়েকদিন ধরে সীমিত পরিসরে কাজ শুরু করলেও স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সোমবার থেকে পুরোদমে কাজে যোগ দিয়েছেন থানার সদস্যরা। বিভিন্ন থানায় দিনের শুরুতেই করা হয় রোল কল। এ সময় জনগণের পাশে থেকে পুলিশ সেবা দেবে বলে সদস্যদের আশ্বস্ত করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের জন্য সদা জাগ্রত রয়েছে, আমরা সেই আস্থার জায়গাটাকে ধরে রাখতে চাই। আশা করি তারা তাদের ভুল ত্রুটি সংশোধন করে জনবান্ধব পুলিশ হিসাবে কাজ করতে সক্ষম হবে। এদিকে সড়কের দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। তাদের ফুল দিয়ে বরণ করে পাশে থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশ নিজেদের নিরাপদ মনে করলে ধীরে ধীরে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাবে বলেও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা মানুষের পাশে থাকতে চাই, বন্ধু হতে চাই, তাহলে মনে করি মানুষ আবার বিশ্বাস করবে যে হ্যাঁ, পুলিশ মানুষ জনগণের বন্ধু। ক্লান্ত গ্লানি ভুলে গিয়ে আমরা সবাই নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় আমরা নেমে পড়ি। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী সোমবার যশোরে 86, মানিকগঞ্জে 49 জন সদস্য শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মনে। এছাড়া মুন্সিগঞ্জের 7টি থানার মধ্যে 6টি কার্যক্রম শুরু হয়েছে, তবে পুড়িয়ে দেওয়া টঙ্গীবাড়ি থানা এখনও চালু হয়নি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে ময়মনসিংহের টাউন হল মোড় এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওবায়দুল, এক সপ্তাহের মাথায় আজ কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের কাজে যোগ দিয়েছেন, সড়কে অবস্থান নিয়েছেন।
যার ফলে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক সদস্যরা কিন্তু যে ট্রাফিক নিয়ন্ত্রণ সেই কাজটি করছেন এবং এতে করে কিন্তু সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের গতি কিন্তু অনেকটাই বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে। এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে তারা সড়কের শৃঙ্খলা রক্ষায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আজকে প্রথম দিন কিন্তু স্বাভাবিক দিনের তুলনায় যে পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন যে সংখ্যা থাকে সেই সংখ্যার বেশি সংখ্যক কিন্তু ট্রাফিক পুলিশ সদস্যরা প্রতিটি পয়েন্টে আছে। আজকে প্রথম দিনে মূলত 4টি পয়েন্টে এই টাউন হল ছাড়াও পাটগুদাম ব্রিজ মোড়, গাঙ্গিনাপাড় মোড় এবং চরপাড়া মোড়, এই 4টি পয়েন্টে আজকে তারা কাজ করছেন। পর্যায়ক্রমে সবগুলো যে পয়েন্ট রয়েছে সেই সবগুলো পয়েন্টে কাজ করবেন। শিক্ষার্থীরা কিন্তু প্রতিটি পয়েন্টেই কিন্তু সকাল 6টা থেকে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন সুচারুভাবে, যার ফলে যানজটের কবল থেকে কিন্তু নগরবাসী মুক্ত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুশৃঙ্খলভাবে কিন্তু যে ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষ এবং যানবাহনের চালক সেই চালকদেরকে কিন্তু তারা আহ্বান করছেন এবং সচেতন করছেন, যার ফলে যে ময়মনসিংহ নগরীর যে দীর্ঘদিনের যানজট সেটিকে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু মুক্ত থাকতে পারছেন। এবং আজকে ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু যে এইখানে আসায় কিন্তু নিয়ন্ত্রণে গতি ফিরেছে এবং স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। আমি দেখেছি যে 11টার সময় কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা এখানে এই টাউন হল মোড়ে তারা আসেন এবং এসে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেন এবং যারা সমন্বয়ক রয়েছেন তাদের সাথে আসলে মত বিনিময় করেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের সাথে নিয়েই আসলে তারা এই সড়ক নিয়ন্ত্রণে কাজ করবেন। শিক্ষার্থীরাও বলছেন যে রাষ্ট্র সংস্কারের কাজে আসলে পুলিশকে সাথে নিয়ে আসলে তারা কাজ করতে চান। এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম ময়মনসিংহ থেকে। প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার কার্যক্রম। সেবা নিতে থানায় আসছেন সাধারণ মানুষ। তারা বলছেন গত কয়েকদিন চোর ডাকাতের ভয়ে কাটাতে হয়েছে নির্ঘুম রাত। এখন পুলিশ কাজে ফেরায় বাড়বে তাদের নিরাপত্তা। এদিকে থানার পাশাপাশি সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ভেতরে চলছে সীমিত পরিসরের থানার কার্যক্রম, আর বাহিরে পাহারায় সেনাবাহিনী ও বিজিবি। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির থানাগুলোয় এভাবেই চলে কার্যক্রম। দীর্ঘদিন পর চালু হওয়ায় থানায় নানা অভিযোগ নিয়ে আসেন সাধারণ মানুষ। ডিএমপিতে বেশিরভাগ থানা চালু হলেও সাদা পোশাকে সীমিত জনবল নিয়ে চলছে সাধারণ ডায়েরির কার্যক্রম। শিক্ষার্থীরা জানাচ্ছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থানা পুলিশের পাশে থাকবেন। থানা কি খুলছে নাকি আমরা জানি সবকিছু ভেঙে ফেলছে, তো বলছে যে না সবকিছু খোলা আছে, আপনি যান, আপনি সেবা পাবেন। তো এই কারণে আমরা আসছি আজকে। মানুষের জনগণের নিরাপত্তার জন্য, কাজের প্রয়োজনের জন্য থানা অবশ্যই প্রয়োজন। থানা সবসময় চালু দরকার। আতঙ্কিত আছে যেহেতু তারা বলছে তাদেরকে আমরা হেল্প করতাম, পাশাপাশি 2-3 দিন থাকতাম। আগে ওরা যতদিন করছে ভালো ছিল, খারাপের থেকে ভালো। আজকে ট্রাফিক আসাতে আগের থেকে আরো ভালো হয়েছে। নাগরিকদের আশা থানার কার্যক্রম শুরু হয় রাত জেগে চোর ডাকাত পাহারা দিতে হবে না। পুলিশ মোতায়েন করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে আগের তুলনায়। আর প্রশাসন তো খুবই দরকার, প্রয়োজন মানুষের। এতদিন তো ঝামেলা ছিল, ডাকাতি হইতো, খবর হইতো, তারপর আমরা রাত্রে ঘুমাইতে পারি নাই। পুরোদমে পুলিশের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় রসদের অভাব দূর করার উপর জোর দিয়েছেন কর্মকর্তারা। পুলিশিং করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যে সমস্ত ডকুমেন্টস আমাদের দরকার হয়, যে সমস্ত জিনিসপত্র দরকার হয়, সেগুলো ভার্চুয়ালি সবই শেষ হয়ে গেছে। তারপরও আমরা এখন জিডির কাজ বা থানার অন্যান্য কাজ আমরা শুরু করেছি। আমাদের লজিস্টিক বিভাগ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো ওয়াকিফাল আছেন। ওনারা আমাদের সকল কিছু আস্তে আস্তে সাপ্লাই দিলে পুরোদমে আমাদের টহল থেকে শুরু করে সব কাজ আমরা শুরু করতে পারবো। সোমবার থানার পাশাপাশি সড়কেও দেখা যায় ট্রাফিক পুলিশ। সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী, ট্রাফিক পুলিশকে রাজপথে দেখা গেছে একসাথে। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রতিদিনই কমছে কোনো না কোনো পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের কেজিতে দাম কমেছে 30 টাকা। পাল্লা দিয়ে কমেছে দেশীয় লেয়ারের দামও। নিম্নমুখী প্রায় সব ধরনের সবজি, তবে সরবরাহ কমায় বিভিন্ন মাছের কেজিতে দাম বেড়েছে 20 টাকা। শিক্ষার্থীদের তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে প্রত্যাশা ক্রেতা বিক্রেতার।
বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দর নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা, যার প্রভাবে বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম। এক সপ্তাহ আগেও 1 কেজি ব্রয়লার বিক্রি হয়েছে 180 থেকে 190 টাকা। আজকের বাজারে 160 টাকা। কেজিতে 50 টাকা কমেছে দেশি ও লেয়ারের দামও। ডিমেও মিলছে স্বস্তির আভাস। ছাত্ররা বাজার করতেছে, বাজার মনিটরিং করতেছে ভালো। যে সিন্ডিকেট যেটা ছিল, যেটার কারণে দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বগতি ছিল, সেটা আশা করি অনেক কমে আসবে। সব মুরগির দাম কমতেছে, কোনো সমস্যা নাই। এইভাবে হলে সাধারণ পাবলিক খাইতে পারবো, চলতে পারবো। বিক্রেতারা বলছেন উচ্চ মূল্যে বিক্রি হওয়া আলু পেঁয়াজ সহ সবজির দামও কমেছে প্রতিদিন। প্রতিটা জিনিসে কমবে, কিন্তু ধৈর্য সহ্য করে আমাদেরকে ওদের সহযোগিতা করতে হবে। আলু আপনার 60 টাকা কেজি ছিল, এখন 55 টাকা আসছে, কেজি প্রতি 5 টাকা কমছে। পেঁয়াজ ছিল 120, 15, এখন 105 টাকা আসছে। পটল মনে করেন কালো বেচে 50, আজকে 40 টাকা। ধুন্দুল মনে করেন কালো বেচে 70 টাকা, আজকে বেচে 60 টাকা। কাকরুল মনে করেন কাল বেচে 80 টাকা, আজকে 70 টাকা। দামের উত্তাপ নেই ডাল, তেল, চিনি সহ মুদি পণ্যের দোকানে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো কিছুর প্রত্যাশা স্পিড স্টারের। সংকটময় পরিস্থিতিতে দেশবাসীকে জয় উপহার দিতে চান তাসকিন। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বিকেলে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। আমি এক্সাইটেড যে অনেকদিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পারে। তো সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে, কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে আমার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি। দেশের এই মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। পারফরমেন্সের জন্যই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চলতি বছর জাতীয় দলের সব টেস্টেই সাকিবকে পাওয়া যাবে বলেও জানান তিনি। এদিকে তামিম ইকবালকে ফেরাতে তার সঙ্গে কথা বলবেন বলেও জানান লিপু। সাকিবের সঙ্গে মোরলেস আমাদের যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে এবং এখানে চেঞ্জেসও আসবে। পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলিয়ে তিনি যাচ্ছেন। এক্সাইটেড, বাইরের দেশে যেহেতু প্রথম ন্যাশনাল টিমে ট্যুরে যাইতেছি। আমার লক্ষ্য থাকবে একটাই, যে আমি যদি 11-এর সুযোগ পাই তবে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 25 সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক। সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। বিকেলে বসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে। এবং বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তার পদত্যাগ। কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মেই মেরুদণ্ড ভেঙেছে ব্যাংক খাতের, ধসিয়ে দিয়েছে অর্থনীতি, অভিযোগ সিপিডির। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।